আজকে দশম শ্রেণীর যে কবিতা তোমাদের পাঠ্য, সেই কবিতার নাম অভিষেক। কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। এখানে ব্যবহৃত যে ছবিটি, তোমরা অনেকেই অভিনেতাকে চেনো, ওর নাম গৌতম হালদার। মেঘনাদ বধ কাব্য থেকে তোমাদের এই অভিষেক অংশটি নেয়া। গৌতম হালদার সম্পূর্ণ এই মেঘনাদ বধ কাব্যটিকে শরীরে ধারণ করেন, করে অভিনয় করেন, তাই এই ছবিটি দেয়া হয়েছে এখানে। আমরা মধুসূদন দত্তের জীবনটা একটু দেখব। বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাল্য বয়সে কলকাতায় এসে প্রথমে হিন্দু কলেজে তিনি পড়াশুনো করেন। সেখানে তার সহপাঠী ছিলেন ভূদেব মুখোপাধ্যায়, তারপর রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক। এটা খুব বিখ্যাত ব্যক্তি। তিনি অনেকগুলো ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন, গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, ইংরেজি ইত্যাদি। প্রথম জীবনে তিনি ইংরেজি ভাষায় দুটি গ্রন্থ রচনা করলেও পরবর্তী পর্যায়ে কবি মধুসূদন মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, বজ্রাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা প্রভৃতি কবিতা তিনি লেখেন। রত্নাবলী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, এইগুলো হলো তার খুব গুরুত্বপূর্ণ নাটক। এবং তার যে প্রহসন, তার নাম একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও ইত্যাদি। পদ্মাবতী নাটকেই তিনি প্রথম অমিতাক্ষর ছন্দ ব্যবহার করেন। অভিষেক যেটা আমরা পড়ব, এটা মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। একটা অধ্যায় ভাগ স্বর্গ হিসেবে চিহ্নিত হয়, সেই মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে তোমাদের এই অভিষেক অংশটি। তার আগে এই অংশটা একটু না পূর্বের কথা না জানলে একটু সমস্যা আছে। ইতিকা, আমাদের মেঘনাদ বধের একটু আগের অংশটা তোমরা যদি না জানো, তাহলে এই অংশটা তোমরা ধরতে পারবে না। রামায়ণের গল্প তোমরা সবাই জানো, রাম এবং রাবণ দুই প্রতিপক্ষ, তাই তো? একদিকে রাম এবং একদিকে রাবণ, এটা তোমাদের খুবই জানা বিষয়। এইবারে তোমরা সবসময় জেনে এসেছো রাবণকে শত্রু, রামকে মিত্র ভাবাপন্ন হিসেবে। কিন্তু মধুসূদন ব্যাপারটাকে উল্টে দিয়েছেন। কি করেছেন? তিনি রাবণকে এবং রাবণের যে পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ, যে নামেই ডাকো তাকে, মেঘনাদ নামের অর্থ তিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন, ইন্দ্রজিৎ অর্থ তিনি ইন্দ্রকে যুদ্ধে হারিয়েছিলেন। এই রাবণ এবং এই ইন্দ্রজিৎ, এদেরকে মধুসূদন বড় করে দেখিয়েছেন, তিনি মহিমা আরোপ করেছেন। কেমন? তো কি হয়েছে? বীরবাহু মারা গেছে, রাবণের সন্তান, অনেকগুলো ছেলে, তো বীরবাহু মারা গেছে। এইবার ইন্দ্রজিৎ কি করেছে? তিনি হঠাৎ ভেবেছেন যে লক্ষণ মারা গেছে, এবার তিনি একটা বেশ প্রমৌদ উদ্যানে বসে অনেক স্ত্রী, তার অনেক সঙ্গে অনেক সবাইকে নিয়ে টিয়ে খুব বেশ একটা অবসর যাপন করছে বলা চলে, আরামে আহ্লাদে একটা অবসর যাপন তিনি করছেন। এমন সময় দেবী লক্ষ্মী, তিনি ধাত্রীর মানে তিনি একটা ছদ্মবেশ নিয়েছেন। হ্যাঁ, সেই ছদ্মবেশটা নিয়ে তিনি গিয়েছেন, গিয়ে সংবাদটা জানাচ্ছেন। এই এবার শুরু হচ্ছে তোমাদের অভিষেক। তাহলে শুরুটা বুঝতে পারলে? চলো এবার আমরা শুরু করি। কনক আসন্ন ত্যাজি বীরেন্দ্র কিশোরী 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, যা পড়বে 14 14 14 অমিতাক্ষর ছন্দ, মানে 14 14 14 করে যাবে। এবং এইভাবে কবিতাটা দেখো আসছে, এই গতিতব আজি এ ভবনে, এখানে জিজ্ঞাসা চিহ্ন পড়ছে যে অমিতাক্ষর ছন্দ বহমান। যাই হোক, শুরু করি। কনক আসন্ন ত্যাজি, সোনার আসন ত্যাগ করে, আমি একটা করে লাইন বলবো আর মানে বলতে বলতে যাব, নোট নেবে। কনক আসন্ন ত্যাজি বীরেন্দ্র কেশরী, মানে ইন্দ্রজিৎ। কনক আসন্ন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতো গতিতব আজিয়ে ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। মা, তুমি এখানে, ধাত্রীকে বলছে, লক্ষ্মী ছদ্মবেশ ধরে গেছে, তুমি এখানে আজকে হঠাৎ এই প্রমোদ উদ্যানে এসেছো আমার এখানে, লঙ্কা মানে ওরা যেখানে থাকে, যে লঙ্কা তোমরা জানো রাবণের যে রাজধানী, সব ভালো তো? শিরচুম্বী মানে মাথায় যেমন করে মা প্রণাম করলে যখন
আশীর্বাদ করে বা চুমু খায়, তেমন করে শির মানে মাথা চুমু খেয়ে বলছেন যে শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতা মানে লক্ষ্মী, সমুদ্রের মেয়ে। অম্বুরাশি মানে সমুদ্র। হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। সোনার লঙ্কার কথা কি বলবো, তোমার যে ভাই বীরবাহু সে তো মারা গেছে, মানে মারা গিয়েছে তোমার প্রিয় ছোট ভাই। তার শোকে মহাশোকী বা রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেনে আজি জুঝিতে আপনি। তার জন্য শোকে কষ্টে দুঃখে রাক্ষসাধিপতি যে রাবণ, সে নিজে এবার যুদ্ধে বার হচ্ছে, আর তুমি এখানে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী? তুমি এ কি কথা বললে ভগবতী? কে বধিল কবে প্রিয়ানুজে? আমার ছোট ভাইকে কে মারলো? নিশারণে রাত্রিবেলায় যুদ্ধ করতে গিয়ে সংহার এনু আমি রঘুবরে। আমি তো ওই ওদেরকে মেরে এসেছিলাম, রাম লক্ষণদের খণ্ড খণ্ড করে কাটিনু বরিশি প্রচণ্ড স্বর বৈরী দলে। আমি সব খণ্ড খণ্ড করে রাম লক্ষণদের সমস্ত কেটে চলে এসেছিলাম। এ বারতা, এ অদ্ভুত বারবে, এ বারতা, এ অদ্ভুত বারতা জননী, কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে, তুমি তাড়াতাড়ি করে বলো এই জিনিস তুমি কি করে জানতে পারলে, কখন এই ঘটনা ঘটেছে? আমি তো ওদের যুদ্ধে হারিয়ে তবে এসেছিলাম এখানে। লক্ষণকে সেই মারা গেছে, ওদের সমস্ত বৈরী দল মানে শত্রু দলকে আমি প্রচণ্ড স্বর মানে তীরের আঘাতে মেরে তবে তো এসেছি এখানে। কিন্তু তুমি এই কথা কি করে বলছো? বীরবাহু কি করে মারা যেতে পারে? এটুকু বুঝতে নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা নেই। রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর রত্নতমা ইন্দিরা মানে লক্ষ্মী। রত্নাকর বলা হয়েছে সমুদ্রকে, তার ভেতর অনেক রত্ন থাকে বলে। কি বলছে? হায় পুত্র মানবী মানব সীতাপতি। সীতার পতি মানে রাম, সে মায়াবী মানব, সে মায়া জানে। তব স্বরে মরিয়া বাঁচিল, তুমি স্বর মেরে তাকে মেরে ফেলেছো, কিন্তু মায়া করে বেঁচে গিয়েছে। যাও তুমি তলা করি, তাড়াতাড়ি যাও, রক্ষ কুলমান। তুমি তো রাক্ষসদের কুল, তাদের রক্ষা করো, সেই মান সম্মানটা রক্ষা করো। এ কাল সমরে রক্ষ চূড়ামণি, এ কাল যুদ্ধে চূড়ামণি তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে সেখানে গিয়ে এই রাক্ষস কুলের যে মান সম্মান, যে প্রেস্টিজ যাকে বলে, তুমি সেটা রাখো। রাম তো এসে এরকম সর্বনাশ করে দিয়েছে তোমাদের, তাড়াতাড়ি যাও। ছিড়িলা কুসুম দাম রসে মহাবলী মেঘনাথ, গলায় ফুলের মালা পড়েছিল, এক টান মেরে ছিঁড়ে ফেলেছে। ফেলাইলা কনক বলয় দূরে, হাতের যে সোনার বলয় দূরে ফেলে দিল। পদতলে পরিশোভিল কুণ্ডল, কানের অলঙ্কার পায়ের নিচে। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, লাল অশোক ফুল যেমন অশোক তলায় পড়ে থাকে, এই মধুসূদনের উপমায় সাংঘাতিক। তেমন করে কানের যে কুণ্ডল সে দুটো ছিন্ন হয়ে পড়ে আছে অশোক ফুল অশোকের তলে আভাময় হয়ে। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, নিজেকে ধিক্কার জানাচ্ছে। কেন ধিক্কার জানাচ্ছে বুঝতে হবে কিন্তু জায়গাগুলো। হা ধিক মোরে, বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেথা আমি বামা দল মাঝে। শত্রুর দল লঙ্কা ঘিরে ফেলেছে আর আমি মেয়েদের মাঝখানে এখানে বসে আছি। ছি ছি ছি, ধিক্কার, লজ্জা আমাকে। আমি এখানে ফুর্তি করছি আর এদিকে শত্রুর দল এসে আমার লঙ্কা অধিকার করেছে। এই কি সাজে আমারে দশানন তজ, আমি ইন্দ্রজিৎ, আমি রাবণের ছেলে, এই জিনিস কি আমাকে সাজে? আনো রথ তরা করি, তাড়াতাড়ি রথ নিয়ে এসো, ঘুচাবো এই অপবাদ বধির উপকূলে। আমি তাড়াতাড়ি এই অপবাদকে আমি শেষ করব, তাড়াতাড়ি রথ নিয়ে এসো, আমি এক্ষুনি যুদ্ধে যাব। অভিষেক মানে রাজপদে বরণ, সেটা দেখবো কিভাবে হচ্ছে। তাহলে এইটুকু শব্দগুলো তোমাদের কাছে একটু খটোমটো লাগতে পারে, একটু পুরনো শব্দ, সংস্কৃত গ্রন্থি শব্দ, কিন্তু একটু ভালো করে পড়ে আমি তো বলে দিচ্ছি এই কুণ্ডল সমস্ত মানে, এগুলো একটু নোট নাও প্লিজ। নোটটা মানে তোমাদের আমি কি বলি, মানে সকাতর সবিনয়ে অনুরোধ করি তোমাদের আমি নোট নিতে, নোটগুলো প্লিজ নাও। সাজিলা রথীন্দ্র সর্পবীর আভরণে, সর্বসনে মানে ভয়ঙ্কর তেজি একটা বীর আভরণে তিনি সেজেছেন আর কি আমাদের ইন্দ্রজিৎ। হৈমবতী সুত যতা নাসিতে তারকা মহাসুর। হৈমবতী মানে দুর্গা, তার ছেলেকে কার্তিক, সে যখন তারকা রাক্ষসকে বধ করতে গেছিল, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, বৃহন্নলা মানে পুরুষ এবং স্ত্রী না, তৃতীয় লিঙ্গের মানুষদের বৃহন্নলা বলা হয়। কিরীটি, অর্জুন একবার এই বৃহন্নলা রূপ সেজে অজ্ঞাতবাসের সময়, মহাভারতের কাহিনী, সেই সময়ে বিরাট পুত্র সহ তারা বিরাট রাজ্যের যে গরু তাদের নিয়ে যাওয়া হয়েছিল, তখন তারা সেজেছিল, মানে এই বৃহন্নলা থেকে অর্জুন সেজে সেই সমস্ত উদ্ধার করেছিল গোধন অর্থাৎ গরু। সেই এটা মহাভারতের একটা রেফারেন্স।
ব্যবহার করেছেন মধুসূদন। তিনি তো সমস্ত শাস্ত্র পুরাণ সমস্ত গুলে খেয়েছিলেন, খুব ভালো জানতেন। সমীবৃক্ষ মূলে, সমী একটা খুব আমাদের পবিত্র একটি গাছ। মেঘবর্ণ রথ, মেঘের মতো একেবারে রথ, চক্র বিজলির ছটা, সেখানে যে চক্র সেটা বিদ্যুতের ছটার মতো আর কি। ধ্বজ ইন্দ্রচাপরূপী, একেবারে ইন্দ্রের ধনুকের মতো ধ্বজা, তার পতাকা। তুরঙ্গম বেদে আশুগতি, একদম ঘোড়ার গতিতে তাড়াতাড়ি করে চলছে আর কি আমাদের ইন্দ্রজিৎ রাম এবং লক্ষণকে হারাতে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, রথে চড়েছে, এবারও যাবে। হেনু কালী প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ হায় রে যেমতি, হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। কি হয়েছে? ওর যে স্ত্রী প্রমীলা সুন্দরী, সে গিয়ে হাত ধরেছে। বলছে কেমন করে? যেভাবে হেমলতা আলঙ্গিয়ে তরু কুলেশ্বরে, একটা লতা যেমন করে গাছকে আঁকড়ে ধরে, তেমন করে পতির হাত ধরে কহিলা কাঁদিয়া ধ্বনি, কেঁদে বলছে, মেয়ে কোথা প্রাণশকে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। এই দাসীকে রেখে দিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ আমাকে হে স্বামী? কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। আমি তো অভাগী, তুমি ছেড়ে চলে গেলে কি হবে আমার? হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাথে করি পথ, যদি কোনো লতা কোনো হাতির পা জড়িয়ে ধরে, যদি তার রঙ্গরসে মনঃ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে, তবু সেই লতাকে পায়ে রেখে দেয় একজন হাতি, যূথনাথ। সে হাতিকে রাখে পদাশ্রয়ে যূথনাথ সে হাতি। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে আজি? তাহলে তুমি গুণনিধি সব জানো, তাহলে কেন আমাকে আজকে ত্যাগ করে তুমি চলে যাচ্ছ? হাসি উত্তরিলা মেঘনাথ। এবার মেঘনাথ হেসে উত্তর দিচ্ছে, ইন্দ্রজিতে চিতি তুমি সতী, ইন্দ্রকে যে হারিয়েছে সেই ইন্দ্রজিৎ আমি সতী, তুমি তাকেও দৃঢ় বাঁধনে বেঁধেছো যে দৃঢ় বাঁধে, অর্থাৎ ভালোবাসার বন্ধনে কে পারে খুলিতে সে বাঁধে, সে বন্ধন কে ছিন্ন করতে পারে। তোরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, তাড়াতাড়ি ফিরে আসবো, সমরে নাসি তোমার কল্যাণে রাগ হবে, বিদায় হবে দেহ বিধুমুখী, চাঁদের মতো মুখ তোমার, তুমি সুন্দর, তুমি আমায় বিদায় দাও, আমি তাড়াতাড়ি রামকে মেরে ঠিক চলে আসবো। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল বৈনাক শৈল অম্বর উজলি। এবার হাওয়ার বেগে চলেছে, এবং আগেকার দিনে পর্বতদের পাখা থাকতো, সোনার পাখা। মৈনাক বলে একটা পাহাড়, যে নাকি আমাদের হিমালয়ের ছেলে, সেই তার পাখাওয়ালা পর্বতের কথা এখানে বলা হচ্ছে। সিঞ্জিনী আকর্ষী রশ্মি টঙ্কারিলা ধনুর বানে, সমস্ত জায়গায় আকর্ষিতে টান লেগেছে ধনুকে তীরে, তার আওয়াজ শোনা যাচ্ছে। পক্ষীন্দ্র যথা না আদে মেঘ মাঝে ভৈরবে, কাপিলা লঙ্কা কাপিল জলধি, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। কি হচ্ছে? পক্ষীন্দ্র মানে গরুর পাখি, সে যখন মেঘের মাঝখানে গিয়ে ডাক দেয়, পাখা ঝাপট মারে, তেমন করে চারিদিক কাঁপছে। আর এইদিকে কি হচ্ছে? রাবণ রাজা বীর মদে মেতে তিনি সাজছেন, যে তার ছেলেকে যারা হত্যা করেছে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বার হচ্ছেন। গর্জ চিচে গজ, হাতি ডাকছে, হেসরে অশ্ব ডাকছে, ঘোড়া ডাকছে, হুঙ্কার দিচ্ছে পদাতিক রথী, সব রথী মহারথীরা যারা যুদ্ধে যায়, পদাতিক যারা, তারা সব রয়েছে। উড়িষ্যে কৌশিক ধ্বজ রেশমের তৈরি পতাকা উঠিছে আকাশে, কাঞ্চন কঞ্চুক বিভা, সব মণি ঝলমল করছে, সারা শরীর থেকে তৈরি করা সমস্ত বর্ম থেকে আলো ঠিকরে পড়ছে। হেনকালে তথা দ্রুত গতি উত্তরিলা মেঘনিটা রথী। সে রাবণের ওই যুদ্ধের প্রস্তুতির সময় গিয়ে এবার মেঘনাথ সেখানে পৌঁছলো। নাদিলা কুড়ুবুড়ু দৌল হেরি বেড়ে বড়ে মহাগর্বে, চিৎকার করছে সবাই দেখে রাক্ষসেরা আমাদের মেঘনাথকে। নমিপুত্র পিতার চরণে রাবণকে নমস্কার করে করযোগে কহিলা, জোরহাত করে বলছে, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচেছে পুনরাঘব, রাম নাকি মরে গিয়ে আবার বেঁচে গিয়েছে। এ মায়াপি তো বুঝিতে না পারি, এ মায়া তো আমি বুঝতেই পাচ্ছি না, কিন্তু অনুমতি দেহ, আমাকে তুমি অনুমতি দাও, সমূলে নির্মল করিব পা মরে আজি, এই পাপী দলকে আজকে সব হত্যা করে চলে আসবো, ঘোর সরানলে করি ভস্য, যেমন করে সর্বণ পুড়ে যায় তেমন করে পুড়িয়ে দেব, বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু বাঁধ ছেড়ে দিয়ে তাদের উড়িয়ে দেব, নতুবা বাঁধিয়া আনি দেব রাজপদে, তোমার রাজপদে এনে তাকে ফেলবো। আলঙ্গী কুমারে আলিঙ্গন করে চুম্বি শির মাথায় চুমুখে মৃদু স্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি। এবার লঙ্কার যে রাজা আমাদের যে রাবণ, সে এবার মৃদু স্বরে উত্তর করছে। কি বলছে?
রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, এ কালো সমরে নাহি চাই প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, হায় বিধি বাম মম প্রতি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। বলছে তুমি আমার একমাত্র ভরসা, তুমি রাক্ষসকুল শেখর, তোমাকে ছেড়ে এই যুদ্ধে আমার পাঠাতে একটুও ইচ্ছে করে না। কে শুনেছে শিলা পাথর কখনো জলে ভাসে? সে যখন সেতু বেঁধেছিল তখন শিলা ভেসেছিল। আর কে জানে যে মানুষ মরে গেলে আবার বেঁচে ওঠে? কোনোদিন হয় না, কিন্তু এরা মায়া জানে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। এবার কি করছে মেঘনাদ? উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? কি ছাড় সে নর তারে ডরাও আপনি, তো মানুষ, ওকে ভয় পাওয়ার কি আছে? রাজেন্দ্র থাকিতে দাস, যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। তুমি যদি এই রণে যাও, এই যুদ্ধ, আমরা অবশ্যই ওদেরকে নাশ করতে পারবো। হাসিবে মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি। তুমি যদি যুদ্ধে যাও পিতা, আমি থাকতে, তাহলে মেঘবাহন ইন্দ্র হাসবে, অগ্নি দেবতা রেগে যাবেন। দুইবার আমি হারানো রাঘবে, দুবার আমি রামকে হারিয়েছি, আর একবার পিত দেহ আজ্ঞা বলে, আর একবার তুমি আমাকে আজ্ঞা দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, কোন ওষুধে বেঁচে ওঠে বা দেখতে দাও। কহিলা রাক্ষসপতি। রাবণ বলছে কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়, হায় দেখো তার দেখো, সিন্ধু তীরে ভূপতি তো গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। তোমার ভাই কুম্ভকর্ণ, তাকে জানো 6 মাস খায় 6 মাস ঘুমায়। তিনি ব্রহ্মার কাছে বর প্রার্থনা করেছিলেন, কিন্তু সরস্বতী তার জিভে বসে তাকে অন্য বর খাওয়ানো আর ঘুমানোর প্রার্থনা চাইয়ে নিয়েছিল। সেই কুম্ভকর্ণকে পাঠানোর পরেও এত বল যার, সেই কুম্ভকর্ণ অব্দি মরে গেছে, মরে গিয়ে পড়ে আছে এমন জায়গায়, তাকে দেখে মনে হচ্ছে পর্বতের চূড়া কিংবা বড় গাছ। তবে যদি একান্ত সমরে ইচ্ছা, তবে বৎস আগে পুজো ইষ্ট দেবে। যদি যেতে চাও, দুবার মেরেছো ঠিক আছে, কিন্তু এবার যদি মারতে ওদেরকে চাও, তাকে নিজের দেবতাকে পুজো করে যাও। কোথায়? নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। কোন যুদ্ধ? মনে রাখবে, নিকুম্ভিলা যজ্ঞ। বীরমণি সে যুদ্ধ আগে সাঙ্গ করে সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তারপর তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নেব, তারপর তুমি যুদ্ধে যাবে। দেখো অস্তাচলগামী দীননাথেবে, সূর্যের অস্ত যাচ্ছে, প্রভাতে যুঝিও, সকালবেলা গিয়ে বৎস রাঘবের সাথে যুদ্ধ করো সকালবেলা। এতেক কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক, অভিষেক করিলা কুমারে। গঙ্গা জল নিয়ে যা যা করে মানে অভিষেক করতে হয়, সেনাপতি পথে বরণ করে নিতে হয়, সেটা তিনি করলেন। কেমন? এই হলো বিষয়। তাহলে এইভাবে তোমাদের অভিষেক কবিতাটা শেষ হচ্ছে। অভিষেক কবিতা মানে রাবণ ইন্দ্রজিৎকে আমাদের সেনাপতি পদে বরণ করে নিচ্ছে, এবং আমরা দেখতে পাবো কি আশ্চর্য সব উপমা। কানের কুণ্ডল খুলে পড়ে আছে, মনে হচ্ছে অশোক গাছের নিচে অশোক ফুল পড়ে আছে, এবং প্রেমিকাকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, প্রমীলাকে ছেড়ে মেঘনাদ যুদ্ধে চলেছেন আর কি, ঘন ঘোর রভে, এবং তার শয্যা, তার অভিষেক ঘটছে। সেই সবজি দেখবো, মেঘনাদ বাঁচবে না, তার আগে নিকুম্ভিলা যজ্ঞাঘারেই তাকে মেরে ফেলা হবে। এই যে আখ্যান, তার পূর্ব এবং পর এবং মধ্যে যে আখ্যান, তা মধুসূদন দত্ত এমন আশ্চর্য ভাষায় বর্ণনা করেছেন। বাংলা কবিতার তিনি প্রাতঃস্মরণীয় একজন মানুষ। তিনি বাংলা কবিতাকে সৌন্দর্য, দ্রোহ, বীররস দান করেছেন। তাকে আমরা কৃতজ্ঞ চিত্তে নমস্কার জানাই। একটু ভাষাটা তোমাদের শক্ত লাগতে পারে, কিন্তু আমি নোট দাগিয়ে দাগিয়ে বলেছি। কোনো অসুবিধা থাকলে জানাবে, তৎক্ষণাৎ তোমাদের আমি কমেন্টে উত্তর দেব। সবাই খুব ভালো করে মন দিয়ে এখন থেকে পড়ো, যে কোনো সমস্যায় উত্তরের জন্য আমি আছি। আর প্রত্যেকটা ক্লাস দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। সবাই খুব ভালো থাকো। একদিন পড়বো না, আজকেই পড়বো, এভাবে পড়াশুনো করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আর আমি তো আছি। ভালো থাকবে সবাই।